কথা হবে জিদ্দাকে নিয়ে। তো আমি বলেছিলাম সবাইকে যে জিদ্দাকে নিয়ে আমি আলাদা স্পেশাল করে একটা ভিডিও বানাবো। তো সেই ভিডিওতে আমি কি বলবো, কি করবো, সেই নিয়ে আমি অনেক ভাবছিলাম। ঠিক আছে, ভাবতে ভাবতে আমার কাছে ফেসবুকে একটা ভিডিও এলো যেখানে জিদ্দা সিনেবট ক্যামেরাটার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং সেই ক্যামেরাটা নিয়ে কিছু কথাবার্তা বলবে, সেই ক্যামেরার ওয়ার্ক প্রসিডিওর, কেন ক্যামেরাটা আনা হয়েছে। খুবই ছোট্ট, মানে জাস্ট একটা রিল, 30 সেকেন্ড 1 মিনিট মতো। তো দেখে আমার খুব ভালো লাগলো সেই ইয়েটা। না দ্য থিং ইজ যে জিদ্দা কেন স্পেশাল, ঠিক আছে। বুমেরাং হিট হবে কি ফ্লপ হবে সেসব অনেক পরের আলোচনা, ঠিক আছে। সিনেমাটা এখনো চলবে অনেকদিন, তারপরে আসবে। ফেসবুকে কিছু লোক থাকবে তারা সিনেমাটাকে ফ্লপ অ্যানাউন্স করে দেবে, আবার কেউ কেউ থাকবে তারা সিনেমাটাকে হিট অ্যানাউন্স করে দেবে, ঠিক আছে। তো দুই দলই কাইন্ড অফ অ্যাস্ট্রোলজার, ঠিক আছে। এদের বাবারা সব অ্যাস্ট্রোলজার ছিল, ঠিক আছে। এরা সিনেমার 3-4 দিনের বিজনেস থেকে সমস্ত কিছু বুঝতে পেরে যায়। ওকে, যে এই জিনিসটার প্রপারলি ট্র্যাকিং সিস্টেমই নেই কাইন্ড অফ। ওকে, হাস্যকর একটা ব্যাপার। নাও দ্য পয়েন্ট ইজ যে এই ভিডিওটার টপিক হচ্ছে যে কিভাবে হ্যাঁ, কমার্শিয়াল সিনেমা তার কাজ করছে না, কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম কাজ করছে না, কিন্তু তাই বলে কি আমি হেড ডাউন করে দিয়ে মার্কেটে যেটা চলছে আমি সেটাই করবো? না, আমি একটা ডেড জনরেকে কাইন্ড অফ রিভাইভ করবো, দ্যাট ইজ কমেডি জনরে। না, কমেডি সিনেমা বানাতে তো প্রচুর বাজেটের তো দরকার তো নেই। আমরা এই বুমেরাং সিনেমাতে যদি দেখি তাহলে বাজেট কোথায় কোথায় গেছে। ওই গানগুলো যেগুলো হিট হয়নি, বাজেট ওগুলোর পেছনে গেছে। আর লাস্টে একটা অ্যাকশন সিন যেটাতে সিজিআই এর কাজ হয়েছে, এই ক্যামেরাটা আনা হয়েছে স্পেশাল। আর গোটা সিনেমাতে যে ভিএফএক্স গুলো ছিল না, ওগুলো প্রেটি বেসিক ভিএফএক্স কাজ। আমি বলছি না ওগুলো বিনা পয়সায় হয়েছে, বাট ওগুলো প্রেটি বেসিক। মানে কাজগুলো তো খুব ভালো হয়েছে, কিন্তু ভিএফএক্স এর দুনিয়াতে যখন কোনো প্রোডাকশন কোম্পানিকে একটা ভিএফএক্স কোম্পানির কাছে গিয়ে বলতে হয় যে আমাদেরকে এই লেয়ারের এই শটগুলো করে দিতে হবে এইগুলোর এগেনস্টে, সেখানে সব থেকে লেস এক্সপেন্সিভ যেগুলো সেইগুলো হচ্ছে কি এই ল্যাবের শট বলো বা এই যে হলোগ্রাম দেখতে পাচ্ছে এইগুলো শট বলো, ঠিক আছে। ওই বাইকের সিনটাতে মেন কস্ট গেছে, আর এই ক্লাইম্যাক্সে কিন্তু মেন কস্ট কিন্তু গেছে। নাও দ্য থিং ইজ যে এই সিনেমাটা কি ওইগুলোর জন্য অ্যাকচুয়ালি ওয়ার্ক করে? না, ওগুলোর জন্য অ্যাকচুয়ালি ওয়ার্ক করে না, করে হচ্ছে গিয়ে কমেডির জন্য। এত স্মার্ট কমেডি লাস্ট কোন বাংলা সিনেমাতে দেখেছো যে লাইক কমেডি ফিল্ম? অনেকে বল্লভপুরের রূপকথার কথা হয়তো বলবে, বাট বল্লভপুরের রূপকথা কিন্তু কোনো অরিজিনাল পিস অফ ওয়ার্ক নয়, সেটা একটা নাটক থেকে ইন্সপায়ার্ড। এটাও একটা নাটক থেকে ইন্সপায়ার্ড, দুটোই নাটক থেকে ইন্সপায়ার্ড। কিন্তু বল্লভপুরের রূপকথা মানে যথেষ্ট ওই ড্রামা যাত্রাপালা মার্কা একটা সেটিং এর মধ্যে, হ্যাঁ মানুষকে আনন্দ অবশ্যই দেয়, কিন্তু যেহেতু নাটক থেকে ইন্সপায়ার্ড হোক বা যেরকম টাইপেরই হোক, খুব একটা ওয়াইডার অডিয়েন্সের কাছে কিন্তু রিচ করে না। আমরা কিন্তু দেখি না যে বল্লভপুরের রূপকথার সাফল্যের পরে ওই জনরাটা নিয়ে আরো লোকজনকে কাজ করতে। এখন বুমেরাং একটা ব্রেক থ্রু, যদিও আমি জানি না যে এই যে কমেডি জনরাটা যে রিভাইভ যে করার চেষ্টা করছে কেউ কেউ, সেটাকে কি কেউ মেনটেন করবে? না, কারণ কমেডি লিখতে সিরিয়াসলি বলছি ব্রেনে চাপ পড়ে। এই যে সিনেমাটার মধ্যে এত জোকস, এত পাঞ্চ লাইন, এত জিনিসপত্র, অনেকেই বলছে যে বুমেরাং হিন্দিতে ছাড়া উচিত। এটা বুমেরাং হিন্দিতে যদি ছাড়া যদি হয়ও, যদিও জিৎ দাদার ইন্টারভিউতে কনফার্ম করেছে যে হিন্দিতে ছাড়ার জন্য সবকিছুই মোটামুটি তৈরি আছে, তার ডাবিং হয়নি। নাও দ্য থিং ইজ এই যে ইডি নিয়ে যে জোকসটা বা চাকরি নিয়ে যে জোকসগুলো, এই ইমোশনগুলো কি হিন্দির অডিয়েন্স বুঝতে পারবে যে কেন আমাদের কাছে এই জিনিসটা ফানি? তাদের কাছে কি সেই কারণে ফানি হিসেবে কি উঠে আসবে? হয়তো উঠে আসবে না, বাট স্টিল দ্য থিং ইজ যে একটা ব্রিলিয়ান্ট স্ক্রিপ্ট লেখা হয়েছে, যাতে প্রচুর পাঞ্চ লাইন রয়েছে, প্রচুর সিন রয়েছে একদম সেগমেন্ট ওয়াইজ, যেখানে কিন্তু কমেডি করা হয়। এবং এই এতগুলো অ্যাক্টার সবাইকে প্রপার সিন দেওয়া থেকে শুরু করে বিল্ড আপ দেওয়া বা পে অফ করা, সমস্ত কিছু কিন্তু বেশ 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 ভালো এবং ইউনিক। কিন্তু পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি এই যে জিদ্দার মধ্যে আলাদা কিছু করার খিদে, ঠিক আছে, একটা ওয়ার্ক করছে না আমি আরেকটা করবো, বাট সেটাও আলাদা কিছুই হবে। এই যে চেষ্টাটা, এই চেষ্টাটাই কোথাও না কোথাও গিয়ে মানুষটাকে বাকি সবার থেকে আলাদা করে দেয়, বিকজ অফ দ্য ক্রিয়েটিভ ইন্টেন্ট। আজকে কৌশিক গাঙ্গুলির মতো একটা ডিরেক্টর, সে যথেষ্ট ভালো গল্প বলতে পারে, কিন্তু সে কি চুজ করলো? একটা রোমান্টিক গল্প যেটার আগা মাথা মুড়ো কিচ্ছু নেই, পুরো একটা স্ক্যাম সিনেমা। আমরা হিরো আর হিরোইন বাদ দিয়ে হিরোইনের বর মাল খাচ্ছে, মাল খেয়ে টাল হয়ে পড়ে যাচ্ছে বালের মতো, এটাই আমরা 75% জুড়ে আমরা দেখতে পাই। শুধু লাস্টে গিয়ে একটুখানি টুইস্ট টার্ন, অ্যাকচুয়াল কি গল্প সেইটার হিন্ট, যেটা দেখে মনে হয় এটা নিয়ে অ্যাকচুয়াল ফিল্মটা হলে পর ভালো হতো। এই তো অবস্থা, ঠিক আছে। প্রত্যেকটা ডিরেক্টরের ক্রিয়েটিভ ইন্টেন্ট দেখে বুঝতে পারা যায়, নয়তো এরা স্টারদেরকে দিয়ে একটা সিরিয়াল টাইপের ফিল্ম করবে, সেটা পয়সা কামানোর পর খুশি। এদের কোনো ইনপুট নেই স্ক্রিপ্টে বা গল্প সিলেকশনে বা কি জিনিস আমি লোকের সামনে নিয়ে আসছি।
অযোগ্যর গল্প এত ফালতু, গোটা সিনেমাটা এত ফালতু, ঠিক আছে, শুধুমাত্র প্রসেনজিতের একটুখানি পোর্শন লাস্টের ওই 5 মিনিট বাদ দিয়ে এত ফালতু যে বলে শেষ করা যায় না। এবার অনেকেই বলবে যে আমি অযোগ্যকে ছোট দেখানোর জন্য সব বলছি। ভাই আমি চাই তোমরা অযোগ্য দেখো, আমি চাই তোমরা অযোগ্য হলে গিয়ে ভরে দেখো। না দেখলে পরে জানতে কি করে পারবে যে এটা একটা বালের সিনেমা হওয়া উচিত এইরকম, যেটার মধ্যে একটা ক্রিয়েটিভ ইন্টেন্ট রয়েছে, 40-50 দিন ধরে কাজ রয়েছে, ব্যাকগ্রাউন্ড ডান্সার থেকে শুরু করে একটা নতুন ক্যামেরা থেকে শুরু করে একটা কোরিওগ্রাফির জন্য এত লোক আনা থেকে শুরু করে বলিউড থেকে লোক এসছে, সাউথ থেকে অ্যাকশনের জন্য এসছে লোক, তাও কমেডি কিন্তু মেন পার্ট, কমেডি লেখা হয়েছে এত ভালো করে। শুধুমাত্র এই স্ক্রিপ্ট লেখার জন্য 3 জন ছিল, শুধুমাত্র সৌভিক কুণ্ডু একা ছিল না, আরো 2টো লোক ছিল। আমাদের এখানে রাইটাররা কাজ পায় না, রাইটাররা কাজ খোঁজে, আবেদন করে। এখানে জিতের সিনেমাতে একটা স্ক্রিপ্ট লেখার জন্য 3টে রাইটারকে নেওয়া হয়েছে। একটা মানুষের মাথা দিয়ে কি এত জোকস আসতো না। 3 জনেরই ইনপুট লেগেছে, যারা অভিনয় করেছে তাদেরও ইনপুট লেগেছে, তারাও ইম্প্রোভাইজ করেছে। সৌরভ দাস তো ফাটিয়ে দিয়েছে। নাও দিস শুড বি কল্ড আ ফিল্ম। অযোগ্য দেখে নাও সিনেমা, আর একটা সিনেমা দেখার পরে যখন ব্রেকডাউন করি না যে কি তাতে রয়েছে, ওই তো হেজানো মার্কা ডায়লগ, যেটা নিয়ে আবার লোকজন প্রশংসাও করছে, মানে বেকার। মানে অযোগ্যর কিছু ডায়লগ আছে যেগুলো আমি এখানে বলতে চাই না, কেন স্পয়েল হয়ে যাবে, সিনেমাটা চলছে হলে। বাট অযোগ্য নিয়ে খিল্লি আমি ইন ফিউচারও করবো, ঠিক আছে, যখন ওটিটি প্ল্যাটফর্মে আসবে বা 1 বছর আমার কিছু প্ল্যান আছে। এই সিনেমা তো রোস্ট হবে ভাই, এমন ব্রুটাল ভাবে আমি রোস্ট করবো না, এবং রোস্ট করার মতো, এর মাল মশলাই পুরোপুরি রোস্ট করার মতো, ঠিক আছে। ক্রিঞ্জ ডায়ালগ, বোকা প্লট, অযৌক্তিক ঘটনাবলী, এন্টারটেনমেন্ট জিরো। সেখানে বুমেরাংকে দেখো, বুমেরাং হিট হবে কি ফ্লপ হবে আই ডোন্ট নো। হয়তো এই সিনেমাটা যত পয়সা কামাবে বুমেরাং সত্যি হয়তো কামাবে না, কিন্তু বুমেরাং এর ক্রিয়েটিভ ইন্টেন্ট আর অযোগ্যর ক্রিয়েটিভ ইন্টেন্ট আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এবং এই জন্য না, এই জিৎ, দেব আর এই গিনে চুনে কতজন আছে, সৃজিত মুখার্জি কিছু কাজ করলে পরে আমি ওনাকে নিয়ে খিল্লি করি, বাট হ্যাঁ ওনার কাজের মধ্যে কিছু তো ভাই ব্যাপার থাকে যেটা অ্যাটলিস্ট এত প্যাথেটিক তো অ্যাটলিস্ট হবে না, ঠিক আছে। আমি খিল্লি ওড়ালে পরেও তার মধ্যেও কিছু এলিমেন্ট রয়েছে। আমি দশম অবতার নিয়ে অনেক খিল্লি উড়িয়েছি, কিন্তু তুমি বলো আমাদের এখানে এই বাডি কপ জনরের উপরে বাংলাতে কোনো কাজ হয়? বাংলাতে কত বড় বড় পুলিশ অফিসার তাদের অবদান রেখে গেছে, তাদের কোনো বায়োপিক বা তাদের কোনো ঘটনা, আমাদের শহরে কত রকমের কত ক্রাইম হয়েছে, সেগুলো নিয়ে একটা প্রপার ফিল্ম হয়, সেগুলো নিয়ে কি হতে পারে না? হয় না, কারণ কেউ করে না, কারণ এদের বড় কিছু করব বা সিনেমার মতো দেখতে একটা সিনেমা বানাবো এই ইন্টেন্ট অর্ধেক লোকের শরীরে নেই। সেখানে জিতকে দেখো, একদম পাতি কথা বলছি, ওই জিতকে দেখো। আমার জিতের অনেক সিনেমা যেগুলো আগে বাজে লেগেছে, এই যে বাজি সিনেমাটার আমি রিভিউ পর্যন্ত করিনি, আমার চ্যানেলে নেই। আমি জবে থেকে জানতাম এটা রিমেক সিনেমা, আমার কোনো আগ্রহী ছিল না। আর বাজি আমি মানে দেখেছি, দেখে লাইক যে ভাই গালাগাল দেবো কি দরকার, তখন আমার চ্যানেল অনেক ছোট ছিল। তো যাই হোক, দ্য থিং ইজ যে ভাই জিৎ এই জন্যই স্পেশাল, ওকে, জিৎ এই জন্যই স্পেশাল। এবং হ্যাঁ, এই জন্য মনে হয় যে সিনেমা বাজে বানাক খারাপ বানাক, কিন্তু ইন্টেনশন কিন্তু ভালো ছিল। এখন ইন্টেনশন ভালো হলেই সবসময় আউটপুট ভালো হয় না, কারণ এক্সিকিউশনে অনেক ম্যাটার করে। জিতের অন্যান্য সিনেমাতে জিৎ বেশি প্রাধান্য পায়, কিন্তু চেঙ্গিদেও কিন্তু জিৎ নিজেকে ব্যাকফুটে রেখেছিল। মানুষ ফ্লপ হয়েছে, কিন্তু মানুষেও কিন্তু জিৎ কাইন্ড অফ নিজেকে ব্যাকফুটে রেখেছে। এই সিনেমাটাতেও সে কিন্তু বলেনি ডিরেক্টরকে যে না সমস্ত কমেডিতে আসছি না, আমাকে তোমরা ঢোকাবে, ঠিক আছে। কমেডি হচ্ছে তার আশেপাশে, বাট তার ক্যারেক্টাররা অনেক বেশি সিন পাচ্ছে, তারা ডায়ালগ পাচ্ছে, তাদের ক্যারেক্টারকেও গ্রো হতে দিচ্ছে। এই যে জিনিসটা, এটা বাংলা ইন্ডাস্ট্রিতে খুব রেয়ার ভাই, ওকে, খুব রেয়ার, মানে খুবই রেয়ার। এবার কেউ বলতে পারে না অযোগ্যতে তো শিলাজিৎকে অনেক স্পেস দিয়েছে, ওটা তো মূর্খামি। শিলাজিতের গল্পটা লিটারালি 15-20 মিনিট, অ্যাকচুয়ালি অযোগ্যর গল্পটা না কি হওয়া উচিত ছিল, যে কি হলে সিনেমাটা অ্যাকচুয়ালি মাস্টার পিস হতে পারতো। আমাকে যদি বলতো কেউ যে অযোগ্যের গল্পটা সাজাও, আমি যেভাবে সাজাতাম তাতে এই সিনেমার পুরো ভোলই বদলে যেত। আমি সেটা বলতে গেলে পরে ভাই স্পয়েল হয়ে যাবে বলে আমি বলছি না। যখন অযোগ্য নিয়ে যেরকম ডিটেলসে যখন রোস্ট করবো বা কথা বলবো, তখন আমি বলবো যে সিনেমাটা কি হলে অ্যাকচুয়ালি পেছন দিয়ে যদি শুরু হতো না ভাই, আলাদাই মজা এসে গেল। ভাবো তো, একজন প্রাক্তন গার্লফ্রেন্ড যে তার প্রাক্তন বয়ফ্রেন্ডের অস্তিত্বের ব্যাপারে কিছুই জানে না, হঠাৎ করে তার মনে হচ্ছে যে এই কাজগুলো তো আমার বয়ফ্রেন্ড ছাড়া আর কেউ করতে পারবে না, তাহলে কোথায়? তাকে খুঁজছে হঠাৎ একদিন দেখলো দরজায় মাতাল স্বামীকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যাকে সে খুঁজে বেড়াচ্ছে, এবং যাকে দেখে বোঝাই যাচ্ছে এ আর সেই আগের ইনোসেন্ট বাবলু নেই, আমার এ এখন কেলটুদা হয়ে গেছে, ডেঞ্জারাস কেলটুদা। যাই হোক, জিতকে নিয়ে কথাবার্তা হলো।
তোমাদের কার কেমন কি লাগলো কমেন্ট বক্স করার হচ্ছে জানাতে পারো। চড়াটা ভাই আবার যেন দেখা পাই।